স্বাগত খেলা যোগে, আপনাদের সাথে আছি খালিদ জামিল। ডু অর ডাই, শেষের ম্যাচে পা ফসকালে প্রথম ম্যাচের জয়ের যেন কোনো ক্রেডিট নাই। সিরিজে বলে কয়ে জিততে চায় তাই বাংলাদেশ, তাও আবার নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে। সেই চ্যালেঞ্জটা জানানোর লেভেলে তো লিটন দাসের দল পৌঁছে গেছে বহু আগেই। চিরচেনা মিরপুরের মাঠে কিউইদের বিপক্ষে সিরিজ ডিসাইডার ম্যাচ দুপুর 2টায়। প্রিভিউ রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রাম ছেড়ে ঢাকায় ফিরেছে টি-20 সিরিজের ক্যাম্প। সেখানেই ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল আলাদা করে সময় দিলেন ওপেনার সাইফ হাসানকে। এই টাইগার ব্যাটারের মাঝে অপার সম্ভাবনা থাকলেও কেন যেন ঠিক কনসিস্টেন্ট হয়ে উঠতে পারছেন না। শেষ 11 টি-20তে একটাই 50, শেষ 7 ম্যাচে পার করতে পারেননি 25ও। টি-20 ব্যাটারকে দিয়ে ওয়ানডে খেলানোর সমালোচনা আছে সাইফের বেলায়, তবে টিম ম্যানেজমেন্ট তার প্রতিভা কাজে লাগাতে চায়। আশরাফুলের বিশেষ টোটকা, নিউজিল্যান্ড সিরিজের শেষ ম্যাচে সাইফ কতটা কাজে লাগাতে পারেন সেটাই দেখার বিষয়। সাইফের সাথে যখন মোহাম্মদ আশরাফুলের ক্লাস চলছিল, পাশে ছোটখাটো একটা মিটিং ক্যাপ্টেন লিটন দাস সেরে নিচ্ছিলেন দলের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সাথে। ওভারকাস্ট কন্ডিশনে মিরপুরের উইকেট কেমন আচরণ করে সেই আলোচনাও নিশ্চয়ই হয়েছে। তবে দলের চেয়ে শেষ টি-20-র আগে মিরপুরের উইকেট নিয়ে বেশি চিন্তিত মনে হলো প্রধান নির্বাচক হাবিবুল বাশারকে। যেমনটা চেয়েছিলেন তেমন করতে পারছে তো কিউরেটররা, নাকি এসব আয়োজন ভেস্তে দেবে বেরসিক বৃষ্টি চট্টগ্রামের মতো? যেহেতু বৃষ্টির উপরে কোনো হাত নেই, এটা আসলে এটা ব্যাড লাক, কিছু বলারও নাই। আর ওই ধরনের কথা হয় না এখনো। মৌসুমী হাওয়ায় টাইগারদের সাথে উড়ে চট্টগ্রামের মেঘ চলে এসেছে ঢাকাতেও। বৃষ্টির পূর্বাভাস আছে, তবে তার জন্য বাংলাদেশ নিউজিল্যান্ড কারো প্রস্তুতি থেমে নেই। টানা ব্যাটিং অনুশীলন করতে দেখা গেছে আগের ম্যাচের সুপার ফিনিশার শামীম পাটোয়ারিকে। শামীম দুর্দান্ত খেলেছে সেদিন, আমাদের ডেথ বোলারদের প্রেসারে ফেলেছিল। আর ওই শটটা অবিশ্বাস্য ছিল। প্রথম ম্যাচে কিছু কিছু জায়গায় আমরাও ভালো করেছি, আবার কিছু জায়গায় কন্ট্রোলও হারিয়েছি। এবার আশা করছি তেমনটা হবে না। আসলে শটের নামটা আমি জানি না, সত্যি কথা বলতে। আর এটা আমি সবসময় প্র্যাকটিস করি নেটের মধ্যে, যেটা কারণ আমি জানি যখন ব্যাটিংয়ে আমি একটু ইম্প্রোভাইজিং শট খেলতে আমি একটু পছন্দ করি, সো আমি এগুলো প্র্যাকটিস করি বেশি। শামীম অবশ্য নজর কেড়েছেন বোলারদের সাথেও সময় দিয়ে। তাহলে কি শেষ ম্যাচে বোলিংটাও তাকে দিয়ে করাবেন ক্যাপ্টেন? টাইগার পেসারদের রমরমা সময়ে ইদানিং তো তেমন সুযোগই পাচ্ছেন না। ক্যাপ্টেন তো সবসময় বলে বোলিং করতে, শুধু মাঝে মধ্যে সালাউদ্দিন স্যার বোলিং দেয় না। না, ক্যাপ্টেন আমাকে সবসময় বলে বোলিং করার জন্য, এটাই আর কি। শামীম বল করবেন কি করবেন না সেটা টিম ট্যাকটিক্স আর পরিস্থিতির উপর নির্ভর করছে। তবে যাই হোক, লিটনকে দেখা গেল আত্মপ্রত্যয়ী, সবসময় যেমনটা তিনি থাকেন। সিরিজ জেতার কোনো বিকল্প নেই। আমাদের ভালো একটা অপরচুনিটি আছে সিরিজ জেতার, অবশ্যই। সো আমরা চাইবো যে অবশ্যই জেতার জন্য খেলা, চাইবো যে অবশ্যই এইভাবে খেলা উচিত টি-20 ম্যাচ। সো না হলে আমরা বড় ম্যাচগুলো জিততে পারবো না। এর আগে অবশ্য ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে একবারই টি-20 সিরিজ হারের নজির আছে বাংলাদেশের। সেটা 2013 সালের একমাত্র টি-20-তে। 2021-এ খেলা 5 ম্যাচের সিরিজটা টাইগাররা জিতেছিল 3-2 ব্যবধানে। বৃষ্টিহানা না দিলে এই তালিকায় আরেকটা ট্রফি যোগ হবে টাইগারদের। আত্মবিশ্বাসী দাস অ্যান্ড কোম্পানি। খালিদ জামিল, একাত্তর। একসময় বিশ্ব সেরাদের কাতারে দেখা যাবে নাহিদ রানাকে, তবে নিজের ফিটনেস নিয়ে সজাগ থাকতে হবে এই স্পিড স্টারকে। টেস্ট ক্যাপ্টেন নাজমুল শান্ত বলছেন, রানা নিজের পারফরমেন্স দিয়ে তাকে নিয়ে সমালোচনার জবাব দিচ্ছেন। নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। কাপন তোলা রানা যেন বোয়িং 787 এয়ারক্রাফট। রানওয়েতে গতির ঝড় তুলে দুর্দান্ত টেক অফ। এই নাহিদ রানা ব্যাটারদের জন্য এক আতঙ্ক। সবশেষ 2 ওডিআই সিরিজে সবার সেরা, সাদা বলে ব্যাক টু ব্যাক সিরিজ সেরার মুকুট পড়ার নাহিদকে নিয়ে লাল বলেও টেস্ট কাপ্তানের স্বপ্ন আকাশ ছোঁয়া। নাহিদ রানাকে এক কথায় কিভাবে ডেসক্রাইব করবেন যদি বলেন বাংলাদেশের ক্রিকেটে এই মুহূর্তে? অনেক স্পেশাল। আমার মনে হয় যে এরকমই করার উচিত ছিল। 145 প্লাস বোলিং করা, এটা আনবিলিভেবল একটা ব্যাপার। নিজেকে ফিট রেখেছে, সো অনেক এক্সাইটিং। এবং আমার কাছে মনে হয় যে যখন অপোনেন্ট টিমের ব্যাটসম্যানরা ব্যাটিং করে, আমরা যখন ফিল্ডিং করি তখন এনজয় করি ওর বোলিংটা, যে ওরাও ভয় পায় অপোনেন্টের ব্যাটসম্যান। সো এটা একটা অনেক আনন্দের। বাট একটা কথা বলবো যে মাঝখানে রানাকে নিয়ে অনেক নেগেটিভ কথা আসতেছিল, যে ও শুধু জোরেই বল করতে পারে বা ওর অন্য কোনো ভেরিয়েশন নাই। আমার কাছে মনে হয় যে ওকে সবাই মিলে সাপোর্ট করা উচিত, স্পেশালি যখন খারাপ সময় আসে, এটা আসবেই। বাট যে জোরে বল করে জোরেই বল করে।
সো কারো যদি কোনো ডাউট থাকে, ডাউটটা থাকা উচিত না, কারণ ও অনেক স্পেশাল এবং ও যেদিন ভালো বল করবে দল এরকমভাবেই জিতবে। শান্ত আসলে তাকে কোন জায়গাটায় দেখে ওয়ার্ল্ড ক্রিকেট একটা সময়? না, আমার মনে হয় যে ও যদি নিজেকে সুস্থ রাখে এবং এভাবে পারফরমেন্স করতে থাকে, আমার মনে হয় ওয়ার্ল্ড ক্লাস বোলার হবে একসময়। নাহিদ একদিন ওয়ার্ল্ড ক্লাস বোলার হবেন, শুধু গতির ঝড় না, মাথার খেলায়ও মুন্সিয়ানা দেখাবেন, এমনটাই বিশ্বাস করেন টেস্ট ক্যাপ্টেন। নাহিয়ান বিন জসিম, ৭১। একদম দুইজন নয়, এক হালি আগ্রাসী পেসার নিয়ে ওডিআই ক্রিকেটে রাজ করছে বাংলা। প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন বলছেন, বিশ্ব ক্রিকেটে সেরা যদি নাও হয়, টপ 3তেই থাকবে বাংলার পেস অ্যাটাক। মুস্তাফিজ, নাহিদ, তাসকিন ও শরীফুলকে নিয়ে আগামী বিশ্বকাপে বড় স্বপ্নই দেখছে নির্বাচক কমিটি। সাইফুল রূপকের রিপোর্ট। মোস্তাফিজের স্লোয়ার কাটারে আছে বিষ, নাহিদের গতিতে প্রতিপক্ষ হয় ফিনিশ। বুদ্ধিদীপ্ত তাসকিন সুযোগ পেলেই শরীফুল ছড়ান আগুন। বাংলাদেশের পেস ইউনিট ছুটছে দুরন্ত ও দুর্বার, একের পর এক সিরিজের ট্রফিও করছে বগল দাবা। ওডিআই ক্রিকেটে এখন ওরাই কি দুনিয়ার সেরা? যদি রেট করতে বলা হয় আপনাকে যে ওয়ার্ল্ড ক্রিকেটে যে দলগুলো আছে, বাংলাদেশের পেস অ্যাটাক এখন আসলে কয় নম্বর থাকবে? আমি তো অনেক বেশি নাম্বারই দেবো। একে দিলে বলবে, সবাই বলতে পারে যে আমার নিজের দল বলে বলছি, এক দিলাম না, বাট 1, 2, 3-এর মধ্যে আমার থাকবে। আমার পিছনে যুক্তি আছে, রিজন আমি আপনাকে দিতে পারি। সেই একটা সময় পাকিস্তান টিমের বোলিং কিন্তু খুব ভালো ছিল। ইন্ডিয়ান দলের বোলিংয়ে কিন্তু এই মুহূর্তে খুব ভালো, কিন্তু ইন্ডিয়া দেখবেন যে মোস্টলি একজন বোলারের উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট। বুমরা, পাকিস্তানও কিন্তু ওরকম 2-1 জনের মধ্যে ডিপেন্ডেন্ট। কিন্তু আমাদের যে 3জন খেলোয়াড় বোলার, 3জনই কিন্তু সমান ভালো। 3জনই ভিন্ন রকম বোলার, তাদের সাথে কারো মিল নেই, কিন্তু 3জনই কিন্তু পারফর্মার। আপনি 3জন বললেও তো ভুল হবে। শরীফুল বাইরে থেকে এসেও পারফর্ম করছে, নাহিদ রানা 5 পাচ্ছে, তাসকিন আছে, মুস্তাফিজ আছে, 4জন আছে। আপনি 4জনের কথা বললেন, তো আমি আরেকজনের কথা বলবো, তানজিদ সাকিব। তিনিও কিন্তু খুব ভালো বোলার, সাথে ব্যাটিংও করতে পারেন। হাসান মাহমুদ মতো বোলার কিন্তু এখন দলে আসার জন্য কষ্ট করছেন। তো সব মিলে এই জন্য বলছি, আমাদের বোলিংটা একটা ডেফিনেটলি ওয়ার্ল্ডের মধ্যে অন্যতম সেটা বলতে পারে না। টপ 2-3 আমি তাই দেবো। আমি 1 না দিলেও আমি 2-3-এর মধ্যে রাখবো। আপনি 2015-16-17 যখন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে একটা দারুণভাবে আসলে টেক অফ করে মাশরাফির নেতৃত্বে, তখন আপনি সিলেক্টর ছিলেন। 10 বছর পরে এখন মিরাজের নেতৃত্বে 3টা হোম সিরিজ বা 4টা হোম সিরিজ টানা জিতেছে। ওই দলটার সাথে এই দলটার পার্থক্য কি দেখেন? ওই দলটায় এক্সপিরিয়েন্স প্লেয়ার অনেক বেশি ছিল, এই দলটায় যে এক্সপিরিয়েন্স প্লেয়ার নেই তা না, বাট এই দলটা তৈরি হচ্ছে। আমি বলবো 15 সালের দলটা যেটা ছিল, যে কিছু সিনিয়র প্লেয়ার ছিলেন, কিছু জুনিয়র প্লেয়ার ছিলেন, ম্যাচুর প্লেয়ার ছিলেন, সো ওই কম্বিনেশনটা ভালো ছিল। বাট এই দলটা যদি দেখেন, যদিও এরা অনেক বেশ 3-4 বছর খেলে ফেলেছে, বাট তারা কিন্তু মানে টিমটা এখনও ভালোভাবে দাঁড়াতে চেষ্টা করছে আর কি। কারণ ওয়ার্ল্ড কাপের আগে আসলে খুব ইম্পর্টেন্ট হবে আমাদের দলটা কতক্ষণ আমরা গোছাতে পেরেছি। বাট সামর্থ্য আছে, ডেফিনেটলি সামর্থ্য আছে। আমাদের রেজাল্ট কিন্তু তাই বলছে। আমার যে এই দলটার আরও ভালো ক্রিকেট খেলার সামর্থ্য আছে। একটা জিনিস, এই দলটাকে আমি ওই দলটার 15 সালের দলটার ব্যাটিংটা আমি এগিয়ে রাখবো, আর এই দলটার বোলিংটা আমি এগিয়ে রাখবো। যদি আপনি তো পার্থক্য করতে বলেন, আই থিঙ্ক এই দলটার বোলিং সাইডটা খুব স্ট্রং, স্পেশালি ফাস্টার বোলিংটা খুব ভালো ফর্মেও আছে এবং ভালো করছেও। আমরা যদি ব্যাটিংটা যদি আমরা আরেকটু ইমপ্রুভ করতে পারি, আরেকটু কনসিস্টেন্ট হতে পারি, আমার এই দলটা একটু বিশেষ কিছু করতে পারে, এটা আমার বিশ্বাস। ওয়ানডে দলের পরের চ্যালেঞ্জ জুনে। বাংলার পেস ইউনিটের সামনে অস্ট্রেলিয়ার ব্যাটাররাও কি কাঁপবে? সাইফুল রূপক, ৭১। দীর্ঘ 16 বছরের নির্বাসন ভেঙে আবারও ফিরছে ঐতিহ্যবাহী নতুন কুড়ি। তবে এবার শুধু সুরের মায়া নয়, মাঠের লড়াইয়ে শ্রেষ্ঠত্ব গড়তে আসছে নতুন কুড়ি স্পোর্টস। সিলেটে দেশের সর্ববৃহৎ এই প্রতিভা অন্বেষণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 8টি ইভেন্টে তৃণমূল থেকে বিশ্বমানের অ্যাথলেট খুঁজে বের করার এই মহাযজ্ঞ। তাজিন খন্দকারের রিপোর্টে বিস্তারিত। কুড়ি থেকে ফুল, ফুল থেকে নতুন তারা। একসময় সেই রূপালী পর্দার শৈশব কি মনে পড়ে, যখন টেলিভিশনের পর্দায় প্রতিধ্বনিত হতো সংস্কৃতির সুর, সেই কালজয়ী সিগনেচার টিউন নতুন কুড়ি, যেখান থেকে আগমন কত শত তারকার, যারা বাংলার বুকে জ্বালিয়েছেন আলো, বিশ্বের দরবারে তুলে ধরেছেন লাল সবুজের পতাকা।
যে মঞ্চ দিয়েছিল আজকের কালজয়ী তারকাদের, কিন্তু সময়ের নিষ্ঠুর আবর্তে আর রাজনৈতিক প্রতিহিংসার বেড়াজালে দীর্ঘ 16 বছর সেই সুর ছিল নির্বাসিত, যেন প্রদীপের নিচেই ছিল ঘুটঘুটে অন্ধকার। কিন্তু রতন চেনে জহুরি, সেই জহুরিরাই যখন মুখ ফিরিয়ে নিয়েছিল তখন প্রতিভার বিকাশ থমকে গিয়েছিল মাঝপথে। তবে ইতিহাস সাক্ষী দেয়, প্রতিভাকে শৃঙ্খলিত করা যায় না। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বিএনপি সরকারের হাত ধরে আবারও ফিরল সেই ব্র্যান্ড। তবে এবার আঙ্গিক ভিন্ন, ডাইমেনশনটা নতুন। নাম তার নতুন কুড়ি স্পোর্টস। আগামীর বিশ্বজয়ী অ্যাথলেট তৈরির এক গ্র্যান্ড ব্লুপ্রিন্ট, যার আনুষ্ঠানিক উদ্বোধন করতে 2 মে সিলেটে পা রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তৃণমূল থেকে হীরা খুঁজে বের করতে এটাই দেশের সর্ববৃহৎ ট্যালেন্ট হান্ট। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনায় 64টি জেলায় একযোগে চলবে এই কর্মযজ্ঞ। 12 থেকে 14 বছর বয়সীদের জন্য এটা একটা গোল্ডেন অপরচুনিটি। ফুটবল, ক্রিকেট, কাবাডি, দাবা, মার্শাল আর্ট, ব্যাডমিন্টন, সাঁতার ও অ্যাথলেটিক্স, এই 8 ইভেন্টে চলবে মেধা যাচাই। কথায় আছে, উঠতি তারা পত্তনেই চেনা যায়। আর সেই চারাগাছগুলোকে মহিরুহ করতেই এই ম্যাসিভ ইনিশিয়েটিভ। মেধা যাচাইয়ের এই প্রক্রিয়া হবে স্বচ্ছ ও নিখুঁত। উপজেলা থেকে জেলা, জেলা থেকে বিভাগ, ধাপে ধাপে তৈরি হবে আগামীর চ্যাম্পিয়নরা। শুধু বাছাই নয়, নির্বাচিতদের জন্য থাকছে বিশেষ ক্রীড়াবৃত্তি এবং বিকেএসপিতে সরাসরি অন্তর্ভুক্তির সুযোগ। সরকারি ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ দিয়ে তাদের গড়ে তোলা হবে আন্তর্জাতিক মানের প্রফেশনাল অ্যাথলিট হিসেবে। দেশের 64 জেলা এবং 495টি উপজেলায় একই সাথে এই বিশাল আয়োজন এক বড় সাংগঠনিক চ্যালেঞ্জ। সরকারের এই উদ্যোগ মূলত তৃণমূলের ক্রীড়া কাঠামোকে শক্তিশালী করার এক ভিশনারি স্টেপ। সিলেটের মাঠ থেকে শনিবার যে মশাল জ্বলবে তার আলোয় বিশ্বমঞ্চে লাল সবুজের পতাকা ওড়াবে 16 বছরের স্থবিরতা কাটিয়ে। এটা এখন এক পাওয়ার প্যাকড কামব্যাক। তাজিন খন্দকার, 71। শুরু করলে থামতে তো একদিন হবেই। জন্মের পর শৈশব, কৈশোর আর উত্তাল যৌবন পেরিয়ে যেমন হুট করেই বার্ধক্যের কালো ছায়া টেনে নিয়ে যায় মৃত্যুর দিকে, স্পোর্টসম্যানদের জীবনটাও তেমনই। নেম, ফেম আর চাকচিকের ভিড়ে বর্ণিল ক্যারিয়ার তখন কখন যে সায়ান্নে চলে আসে তা টেরই পাওয়া যায় না। মামুনুল ইসলামের কাছেও ব্যাপারটা এমনই। প্রায় 22 বছরের সর্বোচ্চ পেশাদার ক্যারিয়ার, আবাহনী, মোহামেডান সহ দেশের সব বড় ক্লাবকে নেতৃত্ব দিয়েছেন। লম্বা সময় ছিলেন ন্যাশনাল টিমের ক্যাপ্টেন। খেলোয়াড়ি জীবনের শেষ দিনে মামুনুলের উপলব্ধি, শুরু করতেই যেন শেষ হয়ে গেল সেই ক্যারিয়ার। বাকি গল্প শেখ আশিকের কাছে। প্রায় 22 বছর দেশের হাইয়েস্ট লেভেলে ফুটবল খেলেছেন। বিদায়ের দিনে ম্যাচের ঠিক 22 মিনিটেই তার জন্য বন্ধ হয়ে গেল খেলা। সতীর্থরা দাঁড়িয়ে গেলেন গার্ড অফ অনার দিতে। ফুটবলের মানুষগুলো ছুটে এসেছেন লেজেন্ড মামুনুলকে বিদায় দিতে। শুধুই কি সতীর্থ, প্রতিপক্ষ দলের খেলোয়াড়, কোচ, বিভিন্ন ক্লাব প্রতিনিধি ও ফেডারেশন কর্তারা এসে একে একে মামুনুল ইসলামকে সম্মান জানিয়েছেন। আবেগ, গর্ব আর বিদায়ের কষ্টমাখা মুহূর্তে বাবার পাশে ছিল মামুনুলের ছেলে, আর গ্যালারিতে বসে নিশ্চয়ই গর্বিত হচ্ছিলেন তার স্ত্রীও। 2020-এ জাতীয় দল ছেড়েছেন মামুনুল। লাল সবুজের নেতৃত্ব দিয়েছেন লম্বা সময়। ঘটা করে ন্যাশনাল টিম থেকে বিদায় নেওয়ার সুযোগ হয়নি, কিন্তু ক্যারিয়ার থেকে বিদায় নিতে ফর্টিস এফসি সেই সুযোগটা করে দিয়েছে। নিশ্চয়ই মামুনুল ক্লাবটার প্রতি একটু বেশি কৃতজ্ঞ থাকবেন। দেশের থেকে যেটা পাই নাই, ফর্টিস এফসি সেটা আমাকে দিয়েছে। আমার ক্লাব আমাকে সে গার্ড অফ অনার করেছে। এটা আসলে আমি ক্লাবের প্রতি কৃতজ্ঞ। এর ঋণ কোনোদিন শোধ করার মতো না, শোধও করতে পারবো না। বাট ক্লাবকে আমি 4 বছর দিয়েছি, 150 ক্লাব আমাকে এই সম্মানটুকু দিয়েছে এবং তারা আমার পাশে থাকবে এটাও বলেছে। এটা এর থেকে আমার থেকে আমি মনে করি আমার থেকে হ্যাপি ব্যক্তি বা আমার থেকে লাকি ব্যক্তি আর কে হতে পারে। শুরুটা হয়েছিল সেই 2002-এ চট্টগ্রামের কল্লোল সংঘের হয়ে প্রথম বিভাগ ফুটবল দিয়ে। এরপর ব্রাদার্স, আবাহনী, মোহামেডান, শেখ জামাল, মুক্তিযোদ্ধা, চট্টগ্রাম আবাহনী, রহমতগঞ্জ হয়ে ফোর্টিস। মাঝে 2014-তে ইন্ডিয়ান সুপার লিগের দল আতলেতিকো দি কলকাতাতেও জয়েন করেছিলেন। টিম ম্যানেজমেন্ট বলেন, প্লেয়ারদের সঙ্গে বলেন, রিলেশন ভালো ছিল। তো আজকে সবাই বলেন, আপনি আজকে জামালও একটা পেজে দিয়েছে। আসলে এই ধরনের আমার প্লেয়াররা যে আমার পাশে আছে, ছিল, থাকবে, এটাই আমার স্ট্রেংথ। এটাই আমি মনে করি এটাই
তাদের ভালোবাসা। বিদায় বেলা ভক্ত সমর্থক আর পরিজনের কাছ থেকে মামুনুল যে ভালোবাসা পেয়েছেন তাতে নিশ্চয়ই নিজেকে নতুন করে খুঁজে পেয়েছেন আরও একবার। খেলা ছাড়লেও হয়তো অত সহজে ফুটবলটা ছাড়তে পারবেন না মামুনুল ইসলাম। এরই মধ্যে এ লাইসেন্স সার্টিফিকেটও ঘরে তোলা আছে তার, কিন্তু কবে কখন কিভাবে নতুন পরিচয়ে ফিরবেন সেটা এখনো অজানা। শেখ আশিক, ৭১, ঢাকা। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় নীতি নির্ধারণী টেবিলে বাংলাদেশের নামও উচ্চারিত হচ্ছে নতুন গুরুত্বে। ভ্যাঙ্কুভারে ৭৬তম ফিফা কংগ্রেসে শুধু প্রতিনিধি হয়েই যাননি বাফুফে সভাপতি তাবিদ আওয়াল। ফিফার ফুটবল টেকনোলজি, ইনোভেশন অ্যান্ড ডিজিটাল ট্রান্সফরমেশন কমিটির সদস্য হিসেবে দক্ষিণ এশিয়ার ফুটবলের ভবিষ্যৎ আলোচনাতেও জায়গা করে নিয়েছেন তিনি। জুবাইর নূর জানাচ্ছেন বিস্তারিত। চলো বাংলাদেশ, চলো বিশ্ব উঠানে, চলো বাংলাদেশ, চলো বিজয়ের টানে। বিশ্বমঞ্চে সেই উঠানেই আবারও বাংলাদেশের পতাকা, তবে খেলার মাঠে নয়, এবার ফুটবল বিশ্বকাপের শহর ভ্যানকুভারে ৭৬তম ফিফা কংগ্রেসে। বিশ্ব ফুটবলের ক্ষমতার করিডোরে ২১১ সদস্য দেশের প্রতিনিধিদের ভিড়, আর সেই ভিড়েই লাল সবুজ পতাকাকে প্রতিনিধিত্ব করছেন বাফুফে বস তাবিদ আওয়াল। আর প্রেসিডেন্টকে সঙ্গ দিতে ছিলেন সহসভাপতি ফাহাদ করিম ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আওয়াল ৭৬তম ফিফা কংগ্রেসে গেছেন এমন এক পরিচয় যা বাংলাদেশের ফুটবল প্রশাসনের জন্য নতুন এক মাইল ফলক। তিনি ফিফার ফুটবল টেকনোলজি, ইনোভেশন অ্যান্ড ডিজিটাল ট্রান্সফরমেশন কমিটির সদস্য, অর্থাৎ DAR, ডিজিটাল ডেটা, ম্যাচ অ্যানালিটিক্স, ফুটবল অপারেশনসের প্রযুক্তি। ভবিষ্যতের যে ফুটবল ধীরে ধীরে মাঠের ঘাস ছড়িয়ে ডেটা সেন্টারেও চলে যাচ্ছে, সেই আলোচনার টেবিলেও এখন বাংলাদেশ আছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো মিলিয়ে হতে যাওয়া সবচেয়ে বড় বিশ্বকাপের আগে ভ্যানকুভারের কংগ্রেসে প্রযুক্তিগত আধুনিকায়ন, বৈষম্য বিরোধী অবস্থান এবং সদস্য দেশগুলোর উন্নয়ন সহায়তা। ফিফা কাউন্সিল ২০২৬ বিশ্বকাপে অংশ নেয় ৪৮ দলের জন্য আর্থিক বন্টন ১৫% বাড়িয়ে $৮৭১ মিলিয়ন নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে ফিফা ফরওয়ার্ড প্রোগ্রামের মাধ্যমে সদস্য দেশগুলোর উন্নয়ন সহায়তা আরও শক্তিশালী করার কথাও আলোচনায় এসেছে। বাংলাদেশ হয়তো ২০২৬ বিশ্বকাপে নেই, কিন্তু বিশ্বকাপ ঘিরে যে অর্থনীতি, যে নেটওয়ার্ক, যে উন্নয়ন কাঠামো, সেখানেই সুযোগ খুঁজতে হবে বাফুফেকে। এছাড়াও হামজা, সমিত, ফাহমিদুল, জায়েনদের হাত ধরে যেই ফুটবল জাগরণ শুরু হয়েছে লাল সবুজদের মাঠে, বিশ্বকাপ খেলার স্বপ্নও হয়তো সত্যি হবে এই জাগরণের হাত ধরেই। তবে সেক্ষেত্রে বাংলাদেশের ফুটবলের প্রযুক্তিকে বানাতে হবে সিদ্ধান্তের অংশ। সেখানেই তাবিদ আওয়ালের ফিফা কমিটির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বাফুফে বসের এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে যদি বাংলাদেশের ডিজিটাল প্লেয়ার ডাটাবেস, বয়স ভিত্তিক ফুটবলের ট্র্যাকিং, কোচিং এডুকেশন প্ল্যাটফর্ম, রেফারি ডেভেলপমেন্ট এবং একাডেমি অডিট ব্যবস্থা বাস্তবায়ন করা যায়, তাহলে ভ্যানকুভারের এই বৈশ্বিক উপস্থিতি শুধু কংগ্রেসের আনুষ্ঠানিকতা হয়ে থাকবে না, বরং সেটি হয়ে উঠতে পারে বাংলাদেশের ফুটবল আধুনিকায়নের নতুন সূচনা। আর সেই সূচনা থেকেই হয়তো একদিন বিশ্ব ফুটবলের মাঠে আরো জোরালোভাবে উচ্চারিত হবে বাংলাদেশের নাম। জুবাইর নূর, ৭১। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথে থাকুন।